হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। বাচ্চা হওয়ার পরে আমরা সবসময় দেখি যে বাচ্চার বয়স যখন 7 দিন হয়, 15 দিন বা 30 দিনের ভেতরেই চুল কাটিয়ে সেই চুলের পরিমাণ অনুযায়ী সোনা রূপা অর্থ দেওয়া হয়। আমার 2 ছেলের ক্ষেত্রে সেই নিয়মটা আমি পালন করেছিলাম। আর মেয়ের ক্ষেত্রে সেটা আমি করিনি, কারণ হলো আমি অপেক্ষা করেছি তার 1 বছরের জন্মদিন পার হয়ে যাওয়ার পর পর্যন্ত। কেননা আমার 2 ছেলের মাথায় চুল আমি অনেকবার কাটিয়ে দিয়েছিলাম, মানে ঢোলাই করে দিয়েছিলাম। তো ঢোলাই করার পরে চুল গজাতে অনেক সময় লাগতো, আর দেখা যেত পিছনের সাইডের চুল অনেকটুকু থাকতো না। আর ওদের 1.5 বছর বা 2 বছরের পর থেকে মোটামুটি মাথা ভর্তি করে চুল গজিয়েছিল। তো আমি ভেবেছিলাম যে সেহেরের জন্মদিনে সেহেরের মাথায় একটা মুকুট পরাবো। এটা তো আমি অনেক আগের থেকেই প্ল্যান করে রেখেছিলাম, আমার ইচ্ছা ছিল। তো সেই অনুযায়ী আমার প্ল্যান অনুযায়ী আর কি আমি চেয়েছিলাম যে ওর মাথায় যাতে চুল একদম পাতলা না থাকে বা পেছনের দিকে চুল কম না থাকে, সেই জন্য ওর চুলটা কাটাইনি। এটা খুবই সিম্পল একটা ব্যাপার ছিল, আমার একটা শখের বিষয় ছিল। 1 বছরের জন্মদিনের অনুষ্ঠানটা পার হয়ে যাওয়ার পরপরই এখন আমার মাম্মার মাথাটা ঢোলাই করে দিয়েছি। ওর চুলগুলো ফেলার সময় আমার এত মায়া লাগছিল, মনে হচ্ছিল যে এই চুলগুলো যদি না ফেলতাম তাহলে অনেক ভালো হতো। কিন্তু চুল ফেলা লাগবে, অনেক কারণই আছে। এর মধ্যে চুলের যে ওয়েট করে সোনা রূপা দিতে হবে সেটাও দিব। তো অপেক্ষা করছি নেক্সট টাইম যখন জ্যাকসনাইটে যাব গোল্ডের দোকানে, ওদেরকে দিয়ে অ্যাকুরেট মাপ করিয়ে সেহেরের মাথায় যতটুকু পরিমাণে চুল ছিল ততটুকু দিয়ে সোনা রূপা দান করব ইনশাল্লাহ। সোনা রূপা তো হয়তো দান করা হবে না, ওই পরিমাণ আর কি অর্থ ওরা একদম হিসাব করে দিবে একুরেট। আমরা যদিও বাসায় করতে পারি, তারপরও আমি ওদেরকে দিয়েই করাবো স্বর্ণের দোকানের, যাতে আমার মনে একটা আলাদা শান্তি থাকে। মানুষ আসলে নিজের মন মতো গল্প বানাতে অনেক পছন্দ করে। আমার মেয়ের চুল কাটায়নি বলে কত মন্তব্য যে আমাকে শুনতে হয়েছে। যদিও এতে আমার কিছুই যায় আসে না, তারপরও এই মন্তব্যগুলো যখন চিন্তা করি আমার নিজের অনেক হাসি পায় এবং অনেক অবাক লাগে যে মানুষ কতটা মন গড়া গল্প জাস্ট নিজের মনের শান্তির জন্য বানাতে পারে। অনেকের কাছ থেকে তো এটাও শুনেছি যে আমি মানত করেছি নাকি আমার 2 ছেলের পরে যেন মেয়ে হয়, তাহলে চুল কাটবো না, এরকম নাকি মানত করা যায়। আমি জানি না, আমি কখনো শুনিনি, তবে এবার প্রথম শুনলাম। তো সেহেরের ক্ষেত্রে সেটা করেছি কিনা মানত, যে আমাদেরকে আল্লাহ মেয়ে সন্তান দান করলে তার চুল কাটবো না, বা চুল নির্দিষ্ট সময়ে কেটে সেই চুল দান করব কিনা না, টাকা পয়সা দিব কিনা না, বা মাজারে দিব কিনা না, নানান ধরনের অনেক অনেক কথা এরকম মানুষ আমাকে জিজ্ঞেস করেছে। আবার অনেকে তো এটাও বলেছে যে আমি বাচ্চার চুল ঢোলাই করে দেই না বলে বাচ্চা ঘুমায় না, বাচ্চার শরীর বেড়ে ওঠে না, চুল সমস্ত পুষ্টি নিয়ে নেয়। তারপরে আবার অনেকে এটাও বলতো যে আমি যেদিন বাচ্চাকে ঢোলাই করব ওই দিনই ও ঘুমাবে আর রাতের বেলা উঠে একটুও কান্নাকাটি করবে না। আমি মনে মনে হাসতাম, কারণ আমি তো কখনোই এক্সপ্লেনেশন দিতে পছন্দ করি না। আমি যেটা করছি আমি জানি, আমার আল্লাহ জানে, আমার নিয়ত ঠিক আছে। তো এইসব ব্যাপারগুলো আসলে অনেক হাস্যকর, আর মাঝে মাঝে যদি সিরিয়াসলি না নেওয়া হয় তাহলে খুবই মজার বিষয় যে মানুষের মনে কত কৌতূহল থাকে সামান্য একটা বিষয় নিয়ে। জানুয়ারির 1 তারিখে আমি কাজ শেষ করে বাসায় আসার পরে আমার শরীরটা কেমন যেন একটু অস্বস্তি লাগা শুরু করেছিল। আমার মনে হচ্ছিল যে জ্বর আসবে। ঠিক তাই রাতের থেকে আমার এত পরিমাণে জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা। প্রথম 2 দিন আমার জ্বর ছিল, তারপরে শুরু হয় সুজনের জ্বর। সাথে সাথে আমরা বাচ্চাদেরকে একদম ওষুধ খাওয়ানো শুরু করে দেই আগে থেকে, যেগুলো ওভার দ্য কাউন্টার পাওয়া যায়। কারণ আমরা জানি যে বাচ্চারা আমাদের সাথেই 24 ঘন্টা
থাকে এবং ওদের এমন কোথাও যাওয়ার নেই যে আমরা অসুস্থ হলে ওদেরকে কোথাও পাঠাবো, যেরকম দাদা দাদি নানা নানির কাছে। তো আমাদের সাথেই থাকবে, আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, কিন্তু আমাদের ব্যাড লাক, বাচ্চাদেরকেও এই কষ্টটার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমার 2টা বাচ্চাই প্রথমে অনেক বেশি সাফার করেছে, তারপরে তো আদ্রর যখন শুরু হয়েছে এই ভাইরাসটা, তখন তো আর মানে আমাদের কষ্ট 100 গুণ বেড়ে গিয়েছে। কারণ আদ্রর কোনো শরীর খারাপ হলেই ও এত পরিমাণে বমি করে, ডায়রিয়া হয়ে যায়, মানে একটা হলে ওর সব অসুখগুলো একেবারে ঘিরে ধরে রাখে ওকে। আর শেহের যেহেতু অনেক ছোট, ওর শরীরটা খারাপ থাকলেও সারাক্ষণ কান্নাকাটির মধ্যে থাকে। আমার এত পরিমাণে জ্বর, 102 103 এরকম জ্বর, শরীর নিয়ে কি করব, বাচ্চাদেরকে সামলাতে হয়, এর মধ্যে রান্নাবান্না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন না সব কঠিন সময়গুলো কেমন যেন পার করে দেয়। মানে কথায় আছে না যে যার কেউ নেই তার আল্লাহ আছে। আমাদের যেই অসুখটা হয়েছিল এটা হলো কোভিড আর ইনফ্লুয়েঞ্জা একসাথেই হয়েছিল আমাদের সবার। কি যে একটা বাজে অবস্থার মধ্য দিয়ে আমরা গিয়েছি, মানে আমরা শুধু 5জনের জন্য ছিলাম। তারপরে তো বাচ্চাদেরকে টেক কেয়ার করতে হয়, আর বাচ্চারা অসুস্থ হলে ওদের বমিটা না বেড়ে যায়, খেতে চায় না, আরও বেশি তাদের মন মেজাজ খারাপ থাকে। তো আমি কয়েকদিন বাইরে থেকে খাবার অর্ডার করে আনিয়েছিলাম, আর 31st যে রান্নাগুলো করেছিলাম ওগুলাই ফ্রিজে ছিল। খাওয়ারও তেমন কোনো ইচ্ছাই ছিল না, কারণ জ্বর হলে তো ঠান্ডা লাগলে মুখে এমনি খাবারের রুচি থাকে না। আর এই ইনফ্লুয়েঞ্জাটা মানে কি বাজে একটা অসুখ, আল্লাহ মাফ করুক সবার, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। খুব বেশি কষ্ট পেয়েছি 11টা দিন, মানে আমার শরীরের উপর দিয়ে যে কি গেছে। সুজন এত বেশি কাবু হয়ে গিয়েছিল, আর বাচ্চাদের কথা আমি নাই বললাম। এখানে আমাদের আশেপাশে যারা আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস ছিল সবাই আমাদেরকে খাবার পাঠিয়েছে। সবাই কত ব্যস্ত, সবাই জব করে, তারপরও নিজেদের সময় বের করে আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। আমাদের খুব ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ড, তাদের নিজেদের বাচ্চাটা হসপিটালে ছিল ওই সময়ে। ওরাই নিজের এত কঠিন সময় পার করতেছে, তারপরেও দোকান থেকে খাবার কিনে, যেহেতু ভাবি হসপিটালে রান্না করতে পারেনি, দোকান থেকে খাবার কিনে আমাদেরকে খাবার দিয়ে গেছে। প্রত্যেকটা আমাদের ফ্যামিলি ফ্রেন্ড এই সময়টাতে আমাদেরকে যে কতটা সাহায্য করেছে। এই খাবার তো দিয়েছে, খাবার তো আমরা কিনেও খেতে পারবো বা অর্ডার করেও আনতে পারবো, কিন্তু এই যে কেয়ার, আমাদের প্রতি ভালোবাসা, এর জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ। আমি অল্পেতে অনেক খুশি হওয়া একটা মানুষ। আমার জন্য কেউ যদি একটু ভালো চিন্তাও করে, ভালো দোয়া করে, তাতেই আমি অনেক কৃতজ্ঞ থাকি মানুষের প্রতি। আর আমি যখন কষ্ট করি, বিশেষ করে শারীরিকভাবে যখন আমি কষ্ট করি, তখন যদি কেউ আমাকে যত্ন করে, আমার প্রতি কেয়ার দেখায় বা আমার পছন্দ অপছন্দ খেয়াল রাখে, তখন না আমি মনে হয় যে ওই মানুষটার কাছে সারা জীবনের জন্য ঋণী হয়ে গেলাম। এবং এই মানুষগুলোকে আমি সব সময় ভালোবাসা দিয়ে আগলায় রাখতে চাই আমার কাছে। অনেক অনেক খাবার আমার বাসায় সবাই পাঠিয়েছে, এক এক দিন এক একজন। আমি কোনটা রেখে কোনটা বলবো। আর এত পরিমাণে খাবার রান্না করে পাঠিয়েছে, যারা রান্না করে পাঠিয়েছে স্যুপ, যাতে ঠান্ডার মাঝে খেয়ে আমাদের একটু ভালো লাগে। যারা রান্না করতে পারেনি তারা দোকান থেকে খাবার পাঠিয়ে দিয়েছে বা কিনে এনেছে। এই ভালোবাসাগুলো না আসলেই বিদেশ বাড়িতে একদম অমূল্য। নিজের শরীর যতই খারাপ থাকুক না কেন, বাচ্চাদের যত্ন একদম আমার 100% করতেই হবে। মানে আমি নিজে জ্বরে, মাথা ব্যথায়, শরীর ব্যথায় দাঁড়াতে পারি না, তারপরও বাচ্চারা কান্না করলে আমার কেমন যেন নিজের কাছে একটা গিল্টি ফিল হয় যে ওদেরও তো কেউ নাই। আমি নিজে অসুস্থ, আমি তো নিজে বড় মানুষ, আমি বুঝতে পারি এই ছোট ছোট বাচ্চাগুলারকে যদি আমি আদর না করি, কোলে না নেই, ওদেরকে কে ভালোবাসা দেবে, আদর দিবে? একটা মানুষ নাই আশেপাশে। আর যেহেতু আমাদের ইনফ্লুয়েঞ্জা, কেউ চাইলেও তো আসতে পারতেছে না, আমাদেরকে ওইভাবে হেল্প করতে পারতেছে না, তারপরও যথেষ্ট হেল্প করেছে সবাই। আর পুরো 4টা দিন সে শুধু মনে হয় 1 সিপ 2 সিপ ওয়াটার খেয়েছে।
দ্যাটস ইট। আর কোনো খাবার সে মুখে তো নেওয়ার দূরের কথা, খাবারের নাম বললেও তার বমি চলে আসতেছিল, এরকম অবস্থা। আর আদ্রর তো অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। তিনোটা বাচ্চার আমার অ্যান্টিবায়োটিক খাইতে হয়েছে, আমাদেরকে নিজেদেরকেও অ্যান্টিবায়োটিক খাইতে হয়েছে, এত আমাদের শরীরটা খারাপ ছিল এই দিন। ঘরটা অনেক এলোমেলো ছিল। তো আমি আর্টকে বললাম যে দেখো আর্ট, ঘরটা কি এলোমেলো হয়ে গেছে, মাম্মা এখন গুছাইতে হবে, এই ঘরটা একদম ম্যাস হয়ে গেছে। তো আর্ট না নিজের থেকে এসে এই খেলনাগুলো আমাকে গুছিয়ে দিচ্ছিল। মানে এই ছোট্ট বাচ্চাটাও বুঝে যে মার ভালো লাগে না, মাকে একটু হেল্প করে দেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আমার আর্ট পাখির জন্য, আমার আদ্র বাবা, আমার শেহের মাম্মার জন্য দোয়া করবেন। এইখানে আরেকটা ফ্যামিলি আমাদেরকে খাবার পাঠিয়ে দিয়েছে, আবার সুন্দর একটা কিউট নোটও দিয়ে দিয়েছে। এই আপুটা নিজেই অসুস্থ, আর আমাদের জন্য আবার রান্না বান্না করে কত খাবার যে দিয়েছে। আমাদের আরও অনেক খাবার এসেছিল, কিন্তু আমি আর ভিডিও করতে মনে নাই, কারণ ওই দিন হয়তো শরীরটা ভালো লাগছিল না, তাই আর ফোন হাতেই নিইনি। খাবারগুলো জাস্ট গরম করে খেয়ে নিয়েছি বা ফ্রিজে রেখে দিয়েছি, এরকম ভাবে আমাদের এই সময়টা আমরা পার করেছি। মাম্মার খাওয়া দাওয়া তো মোটামুটি একদমই বন্ধ। সে তো মিল্কও খেতে পারছে না বমির কারণে, আর অ্যান্টিবায়োটিক খাচ্ছে, একদম কাবু হয়ে গেছে আমার বাচ্চাটা। স্ট্রবেরি দিয়েছিলাম কেটে খাওয়ার জন্য, তো স্ট্রবেরি খাওয়ার থেকে বেশি তার পুরো মাথায় আর পুরো মুখে এই স্ট্রবেরি মাখিয়ে আবার আমাকে দেখাতে এসেছে। আজকে কাজে আসার আগেও স্নো ছিল, এখন কাজ থেকে বের হয়ে দেখি স্নো, কি অবস্থা, কি পরিমাণে স্নো পড়তেছে। এখন গিয়ে আমার গাড়ি ক্লিন করতে হবে। মানে মাত্র ফ্রেশ ফ্রেশ স্নো পড়তেছে, তো এখনো ক্লিন করে নাই। আমি দেখাচ্ছি আপনাদের ব্যাক ক্যামেরায় কি অবস্থা আর কি পরিমাণে ঠান্ডা। হাঁটা যাইতেছে না ঠান্ডার চোটে আর বরফের চোটে। আল্লাহ মাফ করো। আমার যে কাজে আসলে বা কাজ করলে শীতের দিনে বেশি বেশি শরীর খারাপ হয়, এমনি এমনি না, এই ঠান্ডায় মানুষের শরীর খারাপ হবে না তো কি হবে। যাই হোক, আগে জিনিসপত্র গাড়িতে উঠাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আর্দ আর শেহের দান করার আগে, যখন শুধু আদ্র ছিল, তখন সুজন আমাকে সবসময় কাজে নিয়ে যেত, নিয়ে আসতো। তো তখন না এত ঠান্ডা ব্যাপারটা বুঝতাম না, জাস্ট একটা সামান্য জ্যাকেট নিয়েই কাজে চলে যেতাম, কারণ একদম কাজের সামনে থেকে পিক করে নিত আর ওইখানেই নামিয়ে দিত। জাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ড হেঁটে ভিতরে ঢুকে গেলেই তো শেষ, আর তখন এত ঠান্ডাটা ওইভাবে লাগতো না। কিন্তু এখন যখন আমি নিজে ড্রাইভ করে আসা যাওয়া করে, এখন না অনেক ফিল করি যে মানুষ আসলে থাকতে বুঝে না যে কতটা দামি সম্পদ তার কাছে আছে। এখন যখন নিজে ঠান্ডার ভিতরে গাড়ি পর্যন্ত আসি, গাড়ি গরম করা পর্যন্ত বসি, বা হিটারটা অন করা পর্যন্ত ঠান্ডা লাগতে থাকে, তখন বুঝি যে একটা সময় মানে কত আরাম করেছি। এখনও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যা করে ভালোর জন্যই করে। 2টা সন্তান আমাকে দিয়েছে এবং আমি চাই না তারা এই ঠান্ডার ভিতরে বের হোক। আর আদ্ররও তো এখন অনেক বেশি ঠান্ডা লাগে, আর আমার বাবাটা বড় হচ্ছে, তাকে আর এখন কম্বল দিয়ে জড়িয়ে কোলে নিলে হয় না। দেখা যায় যে হাত পা বের হয়ে যায়, তার ঠান্ডা লাগতে থাকে। তো এই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে আজকে বাসায় গিয়ে সবার আগে কাজটা ছেড়ে দিব, কারণ ঠান্ডায় আমি মনে হয় ওখানে জমে যাচ্ছিলাম। আর মাত্র তো শরীর খারাপ থেকে উঠেছি, 11 দিন কাজে যায়নি। ওই দিনটাই আমার প্রথম কাজে ব্যাক করা ছিল। তো ওই দিনই এই পরিমাণে স্নো দিয়েছে, আর ঠান্ডা বাতাস বাহিরে, আমি আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। যারা এখন বর্তমানে আমেরিকাতে আছে, স্পেশালি নর্থে, তারা জানে যে এইবারের ঠান্ডাটা কী পরিমাণে ভয়ঙ্কর ঠান্ডা। তো আমার মুখ দেখে আপনারা বুঝতে পারবেন যে কতটা বিরক্ত আমি আর কতটা
ঠান্ডায় কাবু হয়ে গেছি। ওই দিনটাতে আসলে একটু ছোটোখাটো অ্যাক্সিডেন্টও হতে হতে বেঁচে গিয়েছি, আল্লাহ বাঁচিয়েছে। রাস্তা এত স্লিপারি ছিল, তো গাড়ি তো স্কিড করে অনেক বেশি। আর আমার গাড়িটা যেহেতু অনেক ছোট, আরও তাড়াতাড়ি স্লিপ খেয়ে দেখা যায় এদিক ওদিকে চলে যায়। তো অনেক সাবধানতার সাথে আমি গাড়িটা নিয়ে বাসায় পৌঁছেছি। আর ইদানিং আমি যখন কাজে যাই, ওই দিনের ঘটনা শোনার পরে সুজন আমার সাথে একদম ফোনে থাকে, যাওয়ার সময় আসার সময় ভয় পায় যে আমার না আবার কোনো ক্ষতি হয়ে যায়। তো সব সময় বলে যে আমি তোমাকে নামিয়ে দেই গিয়ে, আমি না করি, কারণ আমি চাই না আমার একটু সুবিধার জন্য বাচ্চাদের কষ্ট হোক, কারণ বাচ্চারা ঠান্ডা লাগলে তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। আর আদ্রর তো আর কথা বাদই দিলাম, তার খিঁচুনি বেড়ে যায়, ডায়রিয়া হয়ে যায়, বমি হয়ে যায়। তো সেই জন্য আমি একদমই ডিটারমাইন্ড থাকি যে না, দরকার হয় আমি একদম আস্তে আস্তে ড্রাইভ করে যাব, তারপরও আমি নিজে কাজে যাব। আর ওই দিনটা এত পরিমাণে স্নো দিয়েছিল, পুরা একদম মানে আশেপাশে স্নো দিয়ে ডুবিয়ে দিয়েছিল। বৃষ্টি হলে একরকম পানি গড়িয়ে চলে যায়, বাট স্নো তো স্টাক থাকে, আর স্নো আস্তে আস্তে এত শক্ত হতে থাকে, আর যদি স্নো ভালোভাবে ক্লিন করা না হয় এত স্লিপারি হয়ে থাকে, অনেক ডেঞ্জারাস এই সময়টা। আর আমাদের বাসাটা দেখতে মনে হচ্ছে যে একদম সাদা শ্বেত পাথর দিয়ে আমাদের ঘরটা ঢাকা। বাচ্চারা একটু একটু রিকভারি করছে, তো তাদের খাওয়া দাওয়া এখনও নর্মাল স্ক্যাজুয়ালে আসেনি, খাবার দাবার নিয়ে অনেক পিকি। তো আমি কাজ থেকে এসে সাথে সাথে এইখানে মিটবল পাস্তা বানিয়ে দিচ্ছি। আমার মনে হলো যে ঠান্ডার ভিতরে ওদেরকে মিটবল পাস্তা বানিয়ে দিলে ওদের ভালো লাগবে। আর তো তার অনেক লম্বা লম্বা লিস্ট থাকে, আমি কাজে গেলে কোন ক্যান্ডি আনতে হবে, কোন চকলেট ললিপপ সে লাইক করবে, এইগুলোর প্রতি তার এখন অনেক বেশি কৌতূহল। এইখানে আমি মিটবল পাস্তা বানাচ্ছি দোকানের রেডিমেড সস দিয়ে। আর মিটবলটা আমি সবসময় বাসায় বানাই, কারণ আমার মনে হয় যে বাসায় বানানো মিটবলটা একদম বেস্ট। আর এই মিটবল বানানোর রেসিপিটার আইডিয়া আমি নিয়েছিলাম হলো ওয়াহিদা আপুর ভিডিও দেখে। উনিও বাসায় একবার মিটবল বানিয়ে এরকম রেসিপি দিয়েছিল, তো সেই থেকে আমি ফলো করে আমার মন মতো আরও কিছু 19-20 করে, মানে আমরা যেরকম পছন্দ করব ওইভাবে বানাই। মিটবল পাস্তায় তো মিটবল আর সসটা আলাদা সার্ভ করে আর পাস্তা আলাদা সার্ভ করে, কিন্তু আমরা পছন্দ করি একবারে গরম সসের সাথে পাস্তাটা মিশিয়ে উপরে একটু বেসিল দিয়ে দিতে। এতে আমার কাছে আরও বেশি ভালো লাগে। আর একটু পারমেসান যদি চিজ দিয়ে খাওয়া হয় তাহলে তো আর সোনায় সোহাগা। এইটা রান্না করলে ওই দিন তো আর সুজন ভাত খাবেই না, এই পাস্তাই খাবে। আর এইটা যতক্ষণ ফ্রিজে থাকবে ততক্ষণই এই পাস্তাটা খেতে থাকবে। এই যে আমার সোনা মেয়ে, আমার সোনা মেয়ের মুখটা একদম ছোট্ট হয়ে গেছে। আমার মেয়েটা যে কি কষ্ট করেছে, আমার মাম্মা, আমার জান পাখিটা, তার কানে ইনফেকশন হয়ে গেছে, মানে কানের দুলে না, ওইটা তো ঠিকই হয়ে গিয়েছিল, এই ঠান্ডার কারণে, অতিরিক্ত ঠান্ডার কারণে কানে ইনফেকশন হয়ে গিয়েছিল। তো সেইটার জন্য আবার অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে, এখনও অ্যান্টিবায়োটিক চলছে, কারণ এই বাচ্চাটা ঠান্ডাই কমতে চায় না কেন জানি। কত কিছু যে ট্রাই করি, কত ভিডিও সার্চ করে দেখি। আচ্ছা, আপনারা যদি কেউ কিছু জানেন যে বাচ্চাদের এরকম এত ঠান্ডা লাগে থাকলে কীভাবে এটা দূর করা যায় ওষুধ ছাড়া ঘরোয়া পদ্ধতিতে, প্লিজ আমাকে জানাবেন, আমি অনেক অনেক উপকৃত হব। আমি তো যা জানি, আমার মা যা বলে সব কিছুই ট্রাই করেছি, কিন্তু কোনোভাবেই আমার এই সেহেরানির ঠান্ডাটা, আমার মাম্মার ঠান্ডাটা কমছে না। আজকে আবার দেখলাম আমার একটা ছোট্ট পার্সেল এসেছে, এই আংটিগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। তো ভাবলাম যে সামনে যেহেতু আমার জন্মদিন, আমার জন্মদিন উপলক্ষে আনিয়ে রাখি, ওই দিনটাতে পরতে পারবো। খুব সুন্দর আংটিগুলো, আর এত অল্প দামে এত সুন্দর আংটি, এটা শুধু আমার মনে হয় শিন বা টিমোতেই সম্ভব। শিন না থাকলে যে আমাদের মতো শপিং লাভারদের কি হতো আল্লাহই ভালো জানে। এত কম দামে ওরা এত সুন্দর সুন্দর আর কোয়ালিটিফুল জিনিস বিক্রি করে। যদিও এখন ওই ট্যারিফে বসানোর কারণে দামটা একটু বাড়িয়ে দিয়েছে শিনের, যারা শিন থেকে শপিং করেন আমি কি বলছি তারা বুঝবেন, কিন্তু তারপরও দাম বাড়ানোর পরেও অনেক বেশি কম দামে জিনিসপত্র পাওয়া যায়। এই সবগুলো আংটি আমি মাত্র $4 এনেছিলাম।